নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মতামত কেন্দ্রকে লিখিতভাবে জানাবো, জানিয়ে দিলেন অভিষেক। বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না। অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক মুক্তিযোদ্ধা স্বীকৃতি কাটল মোহাম্মদ ইউনূসের সরকার। প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে চলল এলো পাথারি গুলি। কানাডার টরেন্টোর এই ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর জখম আরো 5। আইপিএলে জিতে 18 বছরের অধরা স্বপ্ন পূরণ। বিরাট কোহলি জানিয়ে দিলেন তার কাছে কোন ক্রিকেট এখন সর্বোত্তম। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে সর্বদলীয় প্রতিনিধি দলের সফর শেষে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার যা মতামত সেটা আমি কেন্দ্রকে লিখিতভাবে জানাবো, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর শেষে কলকাতা ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরে দাঁড়িয়ে জানিয়েছেন বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবেন না তিনি। কারণ হিসেবে জানালেন কালীগঞ্জের উপনির্বাচন ও একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি। বিশ্বমঞ্চে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে সম্প্রতি উপমহাদেশে ঘুরেছে সংসদীয় প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন ধরে মোট 5টি দেশে ঘোরেন তারা। এই সফর নিয়ে প্রথম থেকেই অভিষেকের সাফ কথা ছিল, আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। শাসক দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহর চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না। 15 দিনের সফর শেষে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তা চিঠি দিয়ে জানিয়েছেন বলে খবর। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাছাড়া আগামী 19 তারিখ কালীগঞ্জে উপনির্বাচন, সেই সংক্রান্ত বেশ কিছু বৈঠকও আছে। সেই কারণেই এই মুহূর্তে সর্বদল বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি। তবে সফরকালের উপলব্ধি চিঠিতে বিদেশ মন্ত্রকে জানাবেন অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। তাদের মধ্যে রয়েছেন কিছু প্রতিবন্ধী, চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে জানিয়েছেন 70 জনেরও বেশি শিক্ষক যোগ্য হয়েও তারা চাকরি হারা। তার কথায় অনেক কঠিন লড়াই করে চাকরি পেয়েছেন তারা। চাকরি টিকিয়ে রাখার দাবিতেই এসএসসির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন। তার কথায় 3 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বলবেন যে তারা কতখানি আজ অসহায় হয়ে পড়েছেন। সরকারের কাছে আমাদের এখন একমাত্র দাবি, পরীক্ষা ছাড়া আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানের সঙ্গে স্বপদে পুনর্বহাল করা হোক। একজন দৃষ্টিহীনকে পরীক্ষা দিতে হলে তার শ্রুতিলেখকের প্রয়োজন হয়। পরীক্ষার জন্য আলাদা সিলেবাস রয়েছে। সেই সিলেবাস পড়ার জন্য, সেটিকে ব্রেলে অনুদিত করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। তার সঙ্গে তার রিডারের প্রয়োজন হয়, সেগুলো ঠিক মতো পড়ে অন্তঃস্থ করার জন্য। এই মাত্র 3 মাসের মধ্যে এই কঠিন কাজটি এবং দীর্ঘসূত্রিতার কাজটি কোনোভাবেই করা সম্ভব। ঋণের চাপে আত্মহত্যা, মন্দিরে উত্তরীয় পড়া উদ্ধার স্কুল কর্মীর ঝুলন্ত দেহ। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে মন্দির থেকে উদ্ধার হলো এক স্কুল কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের পরনে ছিল পুজোর লাল ধুতি এবং গায়ে উত্তরীয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঋণের চাপে কি আত্মহননের সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পার্থ সারথী বারিক, বয়স 44। তিনি আউশ গ্রামে উচ্চ বিদ্যালয়ের অশিক্ষক কর্মী ছিলেন। সোমবার রাত 1:30 নাগাদ হঠাৎই ঘুম ভেঙে গিয়ে স্ত্রী অপরূপা বারিক স্বামীকে পাশে না পেয়ে বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সামনের মন্দিরে স্বামীর ঝুলন্ত দেহ। খবর পেয়ে আউশ গ্রামের থানার পুলিশ দেহ উদ্ধার করে। তারপর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এখন ঘরে ঘরে বদলেছে মিটার, পুরনো মিটার বদলে এসেছে স্মার্ট মিটার। তারপর থেকেই যেন শুরু হয়েছে সমস্যা। আগে যে টাকা ইলেকট্রিক বিলে আসতো এখন তা বেড়ে গিয়েছে নাকি দ্বিগুণ, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন ইলেকট্রিক অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু এই স্মার্ট মিটার কি, সাধারণ মিটারের সঙ্গে এর পার্থক্য কোথায়? একটা শব্দবন্ধ, স্মার্ট মিটার, যা এখন গার্হস্থ্য অনুশাসনে মূল মাথা ব্যথার কারণ। স্মার্ট মিটার অর্থ টোটেক্স মডেলে প্রিপেইড স্মার্ট মিটার। এই মিটার নিয়ে বাংলার গ্রামাঞ্চলে তোলপাড়। প্রত্যেক দিনই বিদ্যুৎ দপ্তরে গ্রাহকদের বিক্ষোভ, নানা ধোঁয়াশা, একাধিক প্রশ্নে না পাওয়া উত্তর আর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অসহায়তার দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিচ্ছে? বিতর্ক কোন জায়গায়? 2022 সালের কেন্দ্রের সরকার একটি নতুন স্কিম নিয়ে আসে দেশের বিদ্যুৎ বন্টন পরিষেবাকে রিফর্ম করার জন্য। রিভ্যাম্প রিডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, RDSS। এই স্কিমের অনেকগুলোর কাজের মধ্যে একটা হলো দেশের 26 কোটি গ্রাহকের ঘরের মিটার বদলে ফেলতে হবে। কিন্তু অবাকের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার তার আগেই 2021 সালে 9 জুলাই স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন আর কারোর বাড়িতেই কাঁটাওয়ালা মিটার নেই, অ্যানালগ মিটার। এখন সবার বাড়িতেই নম্বর আসে, অর্থাৎ ডিজিটাল মিটার। কিন্তু স্মার্ট মিটার হলো একটি আধুনিক মিটার যা প্রিপেইড মোডে কাজ করে, অর্থাৎ গ্রাহককে আগে থেকেই রিচার্জ করতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যেমন 500 টাকা রিচার্জ করলে গ্রাহক 500 টাকারই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, যেমনটা আর কি মোবাইলে প্রিপেড সিস্টেম। ডিজিটাল মিটারের সঙ্গে স্মার্ট মিটারের পার্থক্য কোথায়? প্রথমত, ডিজিটাল মিটারে থাকে রিডিং পদ্ধতি, অর্থাৎ আপনার আমাদের বাড়িতে যে ধরনের মিটার লাগানো রয়েছে তাতে মাসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে রিডিং নিয়ে যান। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। স্মার্ট মিটারে তথ্য সরাসরি যাবে সার্ভারে। দ্বিতীয়ত, এই দুই ধরনের মিটারে বিলিং পদ্ধতিতেও ফারাক রয়েছে। ডিজিটাল মিটারে পোস্টপেইড বিল আসে, অর্থাৎ গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবে তার ভিত্তিতেই বিল আসবে। কিন্তু স্মার্ট মিটারে প্রিপেইড সিস্টেম বিল আসবে, অর্থাৎ আগে গ্রাহককে রিচার্জ করতে হবে, তার ভিত্তিতে তিনি বিদ্যুৎ খরচ করতে পারবেন। তৃতীয়ত, ডিজিটাল মিটারের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি বিদ্যুৎ বিল মেটাতে অক্ষম হন তাহলে নির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে রিচার্জ শেষ হয়ে গেলেই আপনা আপনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সূত্রের খবর, বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনা 2025 সালের মধ্যে 50 লক্ষ স্মার্ট মিটার বসানো হবে বাংলার ক্ষেত্রে। গ্রামাঞ্চলে পৌরসভা ও পঞ্চায়েত এলাকাগুলিতে মূলত স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে গ্রাহকদের বিক্ষোভ। গ্রাহকদের মূল বক্তব্য, স্মার্ট মিটার কি বা তাদেরকে সেভাবে না বুঝিয়েই কার্যত জোর করেই বাড়িতে বসানো হচ্ছে। এমনকি এমনও অভিযোগ উঠছে, স্মার্ট মিটার না বসালে বাড়িতে বিদ্যুৎ থাকবে না। স্মার্ট মিটার অনেকে বসিয়ে তো নিচ্ছেন, কিন্তু তাতে রিডিং এর ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে বলে অভিযোগ, যার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎ দপ্তরে গ্রাহকরা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, স্মার্ট মিটার খুলিয়ে তাদের পুরনো মিটারই লাগিয়ে দিতে হবে। কিন্তু এক্ষেত্রেও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার কার্যত অসহায়। গ্রাহকদের অভিযোগ, মিটার না বসালে ফাইন হয়ে যাওয়ারও ভয় দেখানো হচ্ছে। কিন্তু এই মিটার কিভাবে কাজ করবে, কিভাবে রিচার্জ করা হবে, সেই সংক্রান্ত কোনো অ্যাপ কিছুই ফোনে ডাউনলোড করিয়ে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই গোটা প্রক্রিয়া সম্পর্কে একেবারেই অন্ধকারে গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগে প্রধান যে সমস্যা উঠে এসেছে তা হলো পুরনো মিটারের বদলে নতুন মিটারে বিদ্যুতের বিল আসছে দ্বিগুণ বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়গ্রামের শালবনী এলাকার বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পড়ল রামলাল নামে দাতাল হাতি। রামলালকে দেখে আতঙ্ক ছিল পড়ুয়া এবং শিক্ষকরা। বেলার দিকে বন দপ্তরের কর্মীরা এসে স্কুল থেকে রামলালকে বের করতে সক্ষম হয়েছে। তারপর পঠন পাঠন স্বাভাবিক। স্কুলে ঢুকতেই বিপত্তি পড়ুয়াদের। ঝাড়গ্রামের শালবনী এলাকায় বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পড়ল রামলাল নামে দাঁতল হাতি। রামলালকে দেখে আতঙ্কে পড়ুয়া এবং শিক্ষকরা।
সকালে স্কুলে এসে পড়ুয়া এবং শিক্ষকরা দেখতে পান স্কুলের মধ্যে থাকা আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে রামলাল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল খাবারের সন্ধানে দাঁড়িয়ে রয়েছে হাতিটি। মূলত আম খাওয়ার লোভেই তার স্কুলে আগমন। তবে রামলালের উপস্থিতিতে স্কুলে ঢুকতে আতঙ্কিত বোধ করে ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। আতঙ্ককে সঙ্গে করেই বুধবার দিন কোনো মতে প্রার্থনা সেরে স্কুলে ঢুকে পড়ে সকলে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, হাতি ঢুকে পড়ায় পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা হচ্ছে বাচ্চা সাধারণত এই 10:30 11টা বাজছে, এই সময় বাচ্চা সব স্কুলে আসছে। তো আসার সময় আমি যাচ্ছিলাম, দেখি হাতি ভেতরে বাউন্ডারির ভেতরে হাতি। তো এইভাবে থাকলে জঙ্গলমহল মানে নামি জঙ্গলমহল আর পুরো সবই হাতির এইভাবে কি আর পড়াশোনা বা ইয়ে হয়। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বিকাশ ভারতী স্কুলের সামনে মেন রাস্তা দিয়ে 4টে হাতি যাচ্ছিল। তার মধ্যে একটি স্কুলে ঢুকে পড়ে আর তারপরেই বিপত্তি। এলাকায় হাতি ঢুকে পড়ায় এলাকাবাসীরাও আতঙ্কিত হয়েছে। এর মধ্যে খবর পেয়ে বন দপ্তর কর্মীরা আসে। স্কুল থেকে তারা রামলালকে বের করতে সক্ষম হয়। এক বন দপ্তর কর্মীর বক্তব্য, বেশ কিছুদিন ধরেই এলাকায় হাতি ঘুরে বেড়াচ্ছে। বুধবার স্কুলে হাতি ঢুকে পড়ার খবর পেয়ে তারা আসে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়েছে বন দপ্তর কর্মীরা। রামলালকে স্কুল থেকে সরিয়ে ফেলায় তারপরে স্বস্তি ফেরে স্কুলে। শুরু হয় স্বাভাবিক পঠন পাঠন। হ্যাঁ, আমাদের এইখানে বেশ কয়েকদিন ধরে কয়েকটা রেসিডেন্সিয়াল হাতি ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এখানে আমরা আজকে খবর পেয়ে এসেছি, বন দপ্তরে আমাদের স্টাফরা আছে, ট্রেকাররা রয়েছে, রামলাল এসে দেখছি আছে। তো অসুবিধা কিছু নেই, স্কুল চলুক, আমাদের লোকজন আছে, আমরা একটু কাছেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আতঙ্কিত হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রামলাল অতটা কাউকে সচরাচর করে না, মানে আক্রমণ করে না। তো অসুবিধা কিছু নেই, আমাদের লোকজন আছে, প্রবলেম নেই। বিদ্যালয়ে কি পঠন পাঠন বন্ধ? না, বিদ্যালয়ে আমরা শিক্ষক মহাশয়কে বলেছি যে আপনারা স্বাভাবিক পঠন পাঠন রাখুন, এখানে কাউকে থাকতে বারণ করেছি, আমাদের লোকজনই থাকছে। তো বিদ্যালয়ে কোনো অসুবিধা হবে না। আপনার নাম? আমি লোধাশুলি রেঞ্জ অফিসার প্রসন্ন মুখার্জি। কিন্তু বন দপ্তর কর্মীদের কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করছে গ্রামীণ বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। একদিকে বর্ষার জেরে বিপর্যস্ত সিকিম, অন্যদিকে জলঢাকা নদীতে শুরু হয়েছে ভাঙনের আতঙ্কে পাটকিদহ দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। পাটকিদহ পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা নদী। গত কয়েক বছর ধরে জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। অভিযোগ, নদী ধীরে ধীরে এগিয়ে আসছে গ্রামের দিকে, আর এতেই ধীরে ধীরে গ্রাস করছে গ্রামের বাড়িগুলিকে। নদীতে ডুবে গিয়েছে বেশ কিছু কৃষি জমি। পাহাড়ে একটানা ভারী বৃষ্টির জেরে জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন শুরু হয়েছে এই এলাকায়। বাড়ির কাছাকাছি নদী চলে আসায় আতঙ্কে রীতিমতো রাতের ঘুম উড়েছে এলাকার প্রায় 130টি পরিবারের। প্রশাসনিক তরফে ভাঙন আটকানোর কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সেই কাজও ধীর গতিতে চলছে। পুরোপুরিভাবে বর্ষা শুরুর আগে কাজ না হলে পরিস্থিতি বেগতিক হতে পারে। নদীর তো পুরোপুরি ভাঙন শুরু হয়ে গেছে। এই ভাঙনে তো রক্ষা করার মাত্র প্রকার আছে, এবার সরকার তো 2 গাড়ি মাল ফেলে আনে চুপচাপ করে আছে। ভাঙন তো প্রায় 2 বছর 2.5 বছর থেকে আনে। আমরা তো বহু আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। দল বেঁধে থানায় যাচ্ছে মানুষ, হাজিরা দিতে নয়, উট দেখতে। থানায় আশ্রয় পেয়েছে খান 6 উট। পশু পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে অবলা চতুষ্পদদের থানাতেই এনে রাখা হয়েছে আপাতত। কোনো কাজে মেদিনীপুরের সুতাহাটা থানায় গেলে আপনিও দেখতে পাবেন থানার চাতালে আরামে খাবার চিবোচ্ছে এই 6 অতিথি। তাদের দেখাশোনায় ব্যস্ত পুলিশ কর্মী আর সিভিক ভলেন্টিয়ার। চোর ডাকাত নয়, এবার পুলিশের মাথা ব্যথার কারণ 6টি উট। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজস্থান থেকে বেআইনিভাবে আনা 6টি উট উদ্ধার করেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার পুলিশ। এখন সেগুলোর খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখভালের দায়িত্ব পড়েছে পুলিশের ঘাড়ে। ঘটনার সূত্রপাত বাসুলিয়া গ্রামে। পুলিশের কাছে অভিযোগ পৌঁছয় রাজস্থান থেকে 7টি উট বেআইনি পথে আনা হয়েছে এই এলাকায়।
এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের তরফে থানায় জানানো হয় বিষয়টি। তারপরই নড়ে চড়ে বসে পুলিশ। বিশাল বাহিনী নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 6টি উট। থানা সূত্রে খবর, একটি উট শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে সেটিকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। সেটিকে স্থানীয় এক জায়গায় রেখে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাকি 6টি উটকে হাতিয়ে থানায় আনা হয়েছে। বর্তমানে উটগুলিকে থানায় আশেপাশে রাখা হয়েছে এবং সেগুলির খাওয়া দাওয়া, পানীয় জল ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। এই ঘটনার পর পশুপ্রেমী সুব্রত দাস জানিয়েছেন, উট রাজস্থানের জাতীয় পশু। আইনে স্পষ্ট বলা আছে সেগুলিকে রাজ্যের বাইরে নেওয়া যাবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি পথে এই উট পাচার করছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তার দাবি, এর পেছনে একটি বড় চোরাচালান চক্র কাজ করছে। এই মুহূর্তে সুতাহাটা থানার পুলিশের সবথেকে বড় চিন্তা উটগুলোর যত্ন আত্তি নিয়ে। প্রত্যেক দিন প্রচুর পরিমাণে খাবার জোগাড়, নিরাপদে রাখা এবং আশেপাশের মানুষকে নিরাপদ রাখা, সবকিছু সামলাতেই হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা। থানার এক আধিকারিক জানিয়েছেন, চোর ডাকাত ধরা সহজ, কিন্তু উট দেখভাল করা সত্যিই কষ্টকর। তবে প্রাণী কল্যাণের দিকটা মাথায় রেখেই আমরা কাজ করছি। আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকেও এই ঘটনাটি জানানো হয়। এই ধরনের একটা ঘটনা সত্যিই নিন্দনীয়। উট বন্যপ্রাণীদের মধ্যেই একটি অন্যতম। তাকে এ ধরনের একটা জায়গায়, যেহেতু এটা আমাদের পশ্চিমবাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলায়, এখানে উট থাকার কোনো প্রশ্নই আসে না, সেখানে উট এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি। তো এই ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা, আর এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জেলা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহায়তায় উটগুলি রাজস্থানে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি কারা এই উট পাচারের সঙ্গে জড়িত, কারা তাদের এখানে এনেছে, সেই বিষয়েও তদন্ত চলছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি, তবে একটি পাচার চক্রের সূত্র মিলেছে বলে জানিয়েছে সুতাহাটা থানার পুলিশ। এখন দেখার বিষয়, কবে নাগাদ উটগুলি ফিরবে নিজের ঘরে আর কবে স্বাভাবিক হবে থানার কাজকর্ম। এই মুহূর্তে থানার প্রধান চ্যালেঞ্জ 6টি উটের খাওয়া দাওয়া আর নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বলছে এটা ঠিক অপরাধের তদন্ত নয়, কিন্তু এটাও একটা বড় দায়িত্ব। যতক্ষণ না উটগুলো ফিরে যাচ্ছে ততদিন আমাদের কাছে ওরা অতিথি। হাই নিউজ নেটওয়ার্ক। তিনি বাংলাদেশের জনক, তার নেতৃত্বেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না। অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি কাড়ল মোহাম্মদ ইউনূসের সরকার। বদলের বাংলাদেশে বদলার রাজনীতি করছেন মোহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়ে গেল, যার অর্থ মুক্তিযুদ্ধের পথিকৃৎ মুজিবুর আর মুক্তিযোদ্ধা নন পড়শি দেশে। কেবল মুজিবই নন, 400-র বেশি নেতার স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। জানা গিয়েছে, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 400-র উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 94তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। গত 10ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন। সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও 4 শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সনদ বাতিল করা হয়। সংশ্লিষ্ট খসড়ায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো মর্যাদা কমানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা, সে সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে।
মুজিব মুছতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছে ফজলুল কাদের চৌধুরী নামের এক কুখ্যাত গণহত্যাকারী রাজাকারের নামে। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে যারা আসল রাজাকার তাদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রমাণ করতে চাইছে ইউনূস সরকার। আর সেই পথে হেঁটেই এবার ইউনূসের মুক্তিযোদ্ধা কেড়ে নেবার হাস্যকর পদক্ষেপ করল ইউনূসের প্রশাসন। গত বছরের অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পদ্মা পাড়ের দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় বঙ্গবন্ধুর মূর্তিও ভাঙতে দেখা যায় বিক্ষোভকারীদের। কয়েকদিন আগে বাংলাদেশের টাকার নোট থেকেও মুজিবরের ছবি সরানো হয়। এবার বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতিও কেড়ে নিল ইউনূসের সরকার। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর যোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে বাংলাদেশের শোরগোল পড়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটল কানাডার টরন্টোতে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যে 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরো 5 জন। প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটল কানাডার টরন্টোতে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছে 5 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, টরন্টোর নর্থ ইয়র্কের অদূরে লরেন্স হাইটস এলাকায় এই গুলি বর্ষণের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক পথ চলতে চলতে আচমকাই জনবহুল রাস্তার মাঝেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় আরও কয়েকজন। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের আঘাত গুরুতর। অন্যদিকে এখনো পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে টরন্টোর পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছে টরন্টোর মেয়র অলিভিয়া চাও। তিনি বলেন, লরেন্স হাইটস এলাকায় গুলির খবর শুনে আমি উদ্বিগ্ন। আমার দপ্তরের তরফে টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় কাউন্সিলর ডেপুটি মেয়র মাইক কোল এর সঙ্গে যোগাযোগও করা হয়েছে। পাশাপাশি টরন্টোর পুলিশ, দমকল কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছে অলিভিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। বঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত বর্ষা দক্ষিণবঙ্গে আসার তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা। বেশ কয়েকদিন প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। ব্যবসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কোনো ইঙ্গিত নেই। ঘূর্ণাবর্তের প্রভাব মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, তবে তা ভ্যাপসা গরমের প্রলেপ দিতে পারবে না। সপ্তাহান্তে বৃষ্টি কমবে, সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অস্বস্তি বজায় থাকবে। উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। এর মধ্যেই মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে না, বাকি জেলায় ঝোড়ো দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বাকি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ 4 ও 5 জুন দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের সব জায়গায় বর্ষার আবহাওয়া, ফলে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। এই 4 জেলাতেই জারি কমলা সতর্কতা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের বাকি জেলাতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। বুধবার দিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।
আইপিএলে জিতে 18 বছরের অধরা স্বপ্ন পূরণ করেছেন। তবু বিরাট কোহলি জানিয়ে দিলেন তার কাছে কোন ক্রিকেট এখনো সর্বোত্তম। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আরো বেশি করে টেস্ট ক্রিকেট খেলার। আইপিএলে জিতে 18 বছরের অধরা স্বপ্ন পূরণ করেছেন। ট্রফি তখনও হাতে ওঠেনি, তবে উৎসব শুরু হয়ে গিয়েছিল পুরো মাত্রায়। তার মাঝেই ধারাভাষ্যকার ম্যাথিউ হেডেনের সঙ্গে কথা বলতে এসে বিরাট কোহলি জানিয়ে দিলেন তার কাছে টেস্ট ক্রিকেটই এখনো সর্বোত্তম। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আরো বেশি করে টেস্ট ক্রিকেট খেলার। কোহলির কথায়, আমার ক্রিকেট জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এই ট্রফি জয় অবশ্যই থাকবে। তবু বলবো, টেস্ট ক্রিকেট খেলার তুলনায় এই ট্রফি জয় 5 ধাপ নিচে থাকবে। টেস্ট ক্রিকেটকে এতটাই উপরে রাখি আমি, এতটাই ভালোবাসি টেস্ট ক্রিকেটকে। কোহলির সংযোজন, যেসব তরুণ ক্রিকেটার উঠে আসছে তাদের বলবো, সম্মানের সঙ্গে টেস্ট খেলো। যদি টেস্টে ভালো খেলো তাহলে বিশ্বের যে কোনো জায়গায় বুক ফুলিয়ে হাঁটতে পারবে। লোকে তোমার দিকে তাকিয়ে দেখবে, এগিয়ে এসে হাত মিলিয়ে বলবে দারুণ খেলেছো। বিশ্ব ক্রিকেটের সম্মান আদায় করে নিতে হলে টেস্ট ক্রিকেটের মতন ভালো কিছু হয় না বলেই মনে করেন কোহলি। তার কথায়, নিজের সবটা দিয়ে দাও টেস্ট ক্রিকেটকে। যদি তুমি চমকে দেওয়ার মতন কিছু করতে পারো তাহলে ক্রিকেট বিশ্ব কিংবদন্তিদের পাশে তোমাকে বসাবে, মাঠ এবং মাঠের বাইরের হৃদয় জিতে নেবে। হাই নিউজ নেটওয়ার্ক। সিমলায় চলছে গ্রীষ্মকালীন উৎসব এবং সেই গ্রীষ্মকালীন উৎসবের তৃতীয় দিনটি প্রাণবন্তভাবে কাটলো। 150 জনেরও সেখানে বেশি মহিলা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী হিমাচলি এই নাটি নৃত্য পরিবেশন করার জন্য আইকনিক মল রোডে একত্রিত হন সেখানকার মহিলারা। তারা সংস্কৃতিকে প্রদর্শন করেছেন। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে তারা সজ্জিত হয়ে হিমাচল প্রদেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেছেন। নারীর ক্ষমতায়নের কথাও তুলে ধরেছিলেন। জেলা প্রশাসন, মহিলা ও শিশু কল্যাণ বিভাগের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ওই মহিলারা, যা ছিল সিমলা গ্রীষ্মকালীন উৎসবের একটি অংশ। পরিবেশনা দেখার জন্য সেখানকার পর্যটকদের ভিড় জমে যায়। ছন্দবদ্ধ হয়ে নৃত্য পরিবেশন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাংস্কৃতিক গর্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মহিলা ও শিশু কল্যাণ বিভাগের প্রোগ্রাম অফিসার মমতা পাল এই উদ্যোগের মূল ব্যক্তি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।